করোনা ডেঙ্গুর সঙ্গে সিজনাল ফ্লু যুক্ত হয় মৃত্যুহার বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা, সচেতনতা বাড়ানোর তাগিদ। স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সিট প্ল্যানে থাকছে 3 ফিট দূরত্ব, কমেছে পরীক্ষার্থী। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির মজুদ শেষ, বন্ধ উত্তোলন, আগস্টে নতুন ফেজে উত্তোলনের আশা। ভোলায় ছাত্রদল নেত্রী ইস্পিতার মৃত্যু নিয়ে ধূম্রজাল, রহস্য উদ্ঘাটনে নেমেছে পুলিশ, সঠিক তদন্তের দাবি। ঠাকুরগাঁয়ের মিনিবাস থ্রি হুইলারের সংঘর্ষে বাবা মেয়ের মৃত্যু, খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত 9। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। সিজনাল ফ্লুর কারণে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, এজন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেলের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ। মঙ্গলবার বাংলাদেশ মেডিকেলে আয়োজিত করোনা, ডেঙ্গু ও জ্বরের সাম্প্রতিক প্রবণতা নিয়ে সিএমএ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শাহিনুল আলম বলেন, ডেঙ্গু এবং করোনার নতুন গাইডলাইন মেনে চললে মৃত্যুহার সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব। যারা পূর্বে বুস্টার ডোজ সহ ন্যূনতম 3 ডোজের ভ্যাকসিন নিয়েছেন তারা এবারের ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হলেও তার মাত্রা খুব বেশি হবে না। তবে উচ্চ ঝুঁকি সম্পন্ন ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধান করা, হাঁচি কাশি হলে রুমাল ব্যবহার সহ বেশি বেশি পানি পানের পরামর্শ দেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর ফজলে রাব্বি চৌধুরী। সর্দি কাশি, গলা ব্যথা, ইট ক্যান বি সিজনাল ফ্লু অলসো। তাহলে এই যে আমার তো অনেকগুলো ভাইরাল, রেসপিরেটরি ভাইরাল প্যানেল অনেকগুলো আমার ভাইরাস, যে কোনো একটা হতে পারে। সেই জন্য আমাদের অ্যাডভাইস হচ্ছে জ্বরের রোগী মাস্ক মাস্ক মাস্ক, মানে আমাদের ওই সেই আগের সেই যুগে আমাদের মাস্ক ম্যান্ডেটরি, আমাদের পার্সোনাল হাইজিন ম্যান্ডেটরি, সেটার দিকে আমরা জোর দিতে চাচ্ছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হওয়ায় আইসিইউ সেবা বন্ধ রাখা হয়েছে। রোগীদের অবস্থা অনুযায়ী স্থানান্তর করা হয়েছে অন্য ওয়ার্ডে। আগামী 72 ঘন্টা ওয়ার্ডটিতে সেবা বন্ধ রেখে করা হবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। রোগটি ছোঁয়াচে না হয় আতঙ্কিত না হওয়ার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। রফিকুল ইসলামের রিপোর্ট। কুড়িগ্রামের চিলমারি থেকে আসা এক রোগী সোমবার ভর্তি হন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। খাদ্যনালীর অপারেশন করার সময় তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রেফার করা হয় আইসিইউতে। পরীক্ষা নিরীক্ষায় তার শরীরে টিটেনাস ভাইরাস শনাক্ত হয়। পরে ওই রোগীকে করোনা ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে রেফার করে আইসিইউ সেবা বন্ধ করা হয়। অন্য রোগীদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়, তবে ভেন্টিলেটরে থাকা গুরুতর 3 রোগীকে বিশেষ ব্যবস্থায় সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের রোগী লাইফ সাপোর্টে আছে, হয়তো বা কিছুক্ষণ পর অন্য ওয়ার্ডে ট্রান্সফার করবে বলছে। আমার বাবা ওখানে ভিতরে আছে গতকাল থেকে। স্যাররা বলছে যে টাকা ম্যানেজ করে আমাদেরকে ওখানে শিফট করবে 3 দিনের জন্য, ভ্যালিডেশন দেওয়ার জন্য। আতঙ্ক দূর করতেই আগামী 72 ঘন্টা আইসিইউ ওয়ার্ডটির কার্যক্রম বন্ধ রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা বলছে ওয়ার্ড কর্তৃপক্ষ। এই ভাইরাসটা আসলে ছোঁয়াচে না। আইসিইউ যে রোগীগুলো ছিল আমরা অলরেডি সেগুলো শিফট করে বিভিন্ন ওয়ার্ডে দিছি। আইসিইউ ক্লিন হয়ে গেলে আমরা রোগীগুলোকে আবার পুনরায় আইসিইউর মধ্যে নিয়ে আসবো। রোগীরা সাময়িকভাবে ওনাদেরকে অন্যান্য ওয়ার্ডে শিফট করা হয়েছে। আর এইখানে ওইটা অতটা সংক্রমণ নয়, পরিষ্কার পরিচ্ছন্নর কারণে আইসিইউটা কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছে। টিটেনাস রোগটি ছোঁয়াচে না হয় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতাল পরিচালক। টিটেনাস রোগটা শুধুমাত্র কোনো ক্ষতর মাধ্যমে আসলে ছড়ায়, ছোঁয়াচে না, সেজন্য এখানে ভয়ের কিছু নয়। আর আইসিইউতে অন্যান্য রোগী যেগুলো আছে সেগুলো কোনোটা সার্জিক্যাল রোগী ছিল না, সুতরাং আমরা এই ক্ষেত্রে আমরা এই ভয় থেকে অনেকখানি নিশ্চিত থাকতে পারি যে অন্য রোগীর মধ্যে হয়তো ছড়াবে না। অধিকতর সতর্কতার জন্য আসলে আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি। 10 শয্যার আইসিইউ ওয়ার্ডের 9 জন রোগীর মধ্যে 6 জনকে অবস্থা অনুযায়ী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। 24 ঘন্টায় বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন 93 জন। মঙ্গলবার বেলা 11টায় এই তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2495 জনে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মারা গেছেন 21 জন। মারা যাওয়া সবার বাড়ি বরগুনা সদর উপজেলায়। দিন অবনতি হওয়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাত্রে আসছি 12টার সময়, সেবা মোটামুটি ভালোই আছে। আর সেলাইন, ঔষধ এগুলো ভালোই মোটামুটি পাই, কিন্তু ইঞ্জেকশন কিছু কিছু বাহির থেকে না লাগে। পরিস্থিতি
আমরা জুন মাসের 1 তারিখ থেকে অদ্যাবধি রাইজিং ট্রেন্ড যেটা ছিল সেটা এখনো রাইজিংই, কোনো নিচের দিকে যাচ্ছে, ডিক্লাইনিং ফেজে এখনো আসছে না। দিন থেকে দিনে পরিস্থিতি কমার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। লাস্ট 24 আওয়ার্সে আমার হাসপাতালে এখনো 80 জন রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের মুখে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও কমপক্ষে 3 ফিট দূরত্ব বজায় রেখে হচ্ছে সিট প্ল্যান। পরিষ্কার হচ্ছে পরীক্ষার কেন্দ্র ও শ্রেণীকক্ষ। এদিকে গেল বছরের তুলনায় এবার শিক্ষার্থী কমেছে 9,500। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবিতে ছিলেন মাহমুদ রকি। আগামী বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। মাঝের 2 বছর স্বাভাবিক নিয়মে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসলেও এবারের প্রস্তুতিটা ভিন্ন। সংক্রমণ রোধে আগে থেকেই কেন্দ্র পরিচ্ছন্ন করছে কর্তৃপক্ষ। এবার অভিভাবকদের অবস্থানে আসছে নিয়ন্ত্রণ। প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা অবশ্যই মাস্ক পরে হলের ভিতর প্রবেশ করবেন। বেঞ্চের দূরত্ব আমরা 3 ফিট বজায় রাখার চেষ্টা করছি। করোনার একটু প্রাদুর্ভাব দেখা গেছে, করোনা যে কোনো সময় হতে পারে, এই জন্য সকল স্টুডেন্ট মাস্ক পরে আসবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, অর্থাৎ করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় সব রেখে চলবে, এরকমই আমরা ব্যবস্থা নিয়েছি। প্রশ্নপত্র ফাঁসবিহীন সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় সব প্রস্তুতি নেওয়ার কথা বলছে বোর্ড কর্তৃপক্ষ। প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য বর্তমানে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। আমাদেরকে সরকারি তরফ থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করছি। বছর ঘুরে পরীক্ষার্থীর সংখ্যা কমায় চিন্তিত শিক্ষকরা। বিষয়টি ভিন্নভাবে মূল্যায়ন করছেন শিক্ষাবিদরাও। মাধ্যমিক পর্যায়ে কমেছে, কিন্তু মাদ্রাসাতে কিন্তু আবার বেড়েছে। ওই সময়টাতে দেখা যাচ্ছে 2.5 লক্ষ বেড়েছে মাদ্রাসাতে, এবং সেটিও শুধু নিবন্ধিত মাদ্রাসায়। এই যে অটো পাস, সংক্ষিপ্ত সিলেবাস, এইটাও কিন্তু প্রভাব ফেলেছে। এই যে বাল্যবিবাহ, তারপরে আর্থিক যে অসচ্ছলতা করোনার পর, এটাও তো বেড়েছে। এই সংখ্যাটা কিন্তু শহর অঞ্চলে নয়, বরং গ্রাম অঞ্চলে কমে গেছে। মানুষের সক্ষমতা কমে গেছে, শিক্ষার পেছনে যে ব্যয় আছে সেই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বেকারের সংখ্যা বেড়েছে 27 লক্ষর চেয়েও বেশি, কিন্তু এই সময়ে বিদেশি বিনিয়োগটা বৃদ্ধি পায়নি। এগুলোর একটা প্রভাব হতে পারে। এবার দিনাজপুর বোর্ডের অধীনে 661টি কলেজ থেকে নিয়মিত অনিয়মিত মিলে অংশ নেবে 1,03,832 জন পরীক্ষার্থী। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে 9,888 জনে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক চার্জ গঠন 2 জুলাই। সেই সঙ্গে শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের মামলার চার্জ গঠন 1 জুলাই। এই মামলার পলাতক 2 আসামির পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। সাবিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের নৃশংসতার সব মাত্রা ছাড়িয়ে যায় আশুলিয়ার 6 লাশ পোড়ানোর ঘটনায়, যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা 6 জন শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা ভ্যানে তুলে পুড়িয়ে দেয়। জানা যায় সেখানে একজন জীবিতও ছিল। এই লাশ পুড়িয়ে ফেলার মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে মঙ্গলবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততাও মিলেছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন 1 জুলাই। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্টেট কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ার। If any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment of state counsel for any accused. It is a matter for the judges alone.
এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24শে আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 3 দফা দাবিতে ফের আন্দোলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আন্দোলন করছে তারা। বিডিআর ষড়যন্ত্রে নিরাপরাধ চাকরিচ্যুত বাহিনীর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তিদান এবং স্বাধীন তদন্ত কমিশনের 2-এর ধারা বাতিলের দাবিতে রাজপথে আছেন বলে জানান আন্দোলনকারীরা। এটাকে 23 জুন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, বাহিনীর নাম পরিবর্তন সহ 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর কল্যাণ ঐক্য পরিষদ। ওই সময় শাহবাগ ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাদের। আপনারা কার ভয়ে ক্ষতিগ্রস্ত বিডিআর সাথে সাক্ষাৎ করছেন না আমাদেরকে জানান, আমরা প্রতিরোধ করব ওই ভয়। আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকারের জন্য কথা বলছি। আমরা কোন রাজনৈতিক দলের হয়ে আমরা কথা বলছি না। আমরা যতটুকু চাবো ওনারা যেন আমাদের প্রতি সদয় হয়। আমরা ডিসিপ্লিন সৈনিক, কোনো অবস্থাতে আমরা ডিসিপ্লিন ভঙ্গ করব না, আইনের পরিপন্থী কোনো কাজ করব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে মজুদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে কয়লা উত্তোলন। সোমবার দুপুরে খনির 1305 নম্বর কোল ফেজের কয়লা শেষ হয়ে যাওয়ায় উত্তোলন কার্যক্রম স্থগিত করা হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক জানিয়েছেন, নতুন 1406 নম্বর ফেজে যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে ওই ফেজ থেকে উত্তোলন শুরু হবে। এদিকে কয়লা উত্তোলন বন্ধ থাকলেও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সচল রয়েছে। কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, কোল ইয়ার্ডে মজুদ রয়েছে প্রায় 5 টন কয়লা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ সীমান্তের 882 নং মেইন পিলার দিয়ে তাদের পুশিন করা হয়। এদের মধ্যে রয়েছে 2 জন পুরুষ, 2 জন নারী ও 3 জন শিশু। স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি রংপুর 61 ব্যাটালিয়নের বাউরা নবীনগর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। 16টি খাতে 30টি কলকারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ সময় কারখানা মালিকদের যথাসময়ে শ্রমিকদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। টেকসই ও বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে গ্রিন ফ্যাক্টরির অবদান তুলে ধরেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এনআই নাহিদের প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। মঙ্গলবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠান। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবছর 16টি খাতে 30টি কলকারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করে। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এমন প্রতিযোগিতামূলক পরিবেশ আরো বেশি পরিবেশ বান্ধব কলকারখানাকে উৎসাহিত করবে। প্রতিটি প্রতিষ্ঠানে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা যেখানে উৎপাদনের প্রতিটি ধাপে থাকবে স্বচ্ছতা, নিরাপত্তা এবং পরিবেশ সচেতনতা। মালিক এবং শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে প্রতিষ্ঠান এগিয়ে যায় উল্লেখ করে শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, যথাসময়ে শ্রমিকদের ন্যায্য প্রাপ্য দিতে হবে মালিকদের। ওয়ার্কার নিশ্চয়ই লোক আপনার করেন, তারা যাতে তাদের কোনো ধরনের যেটা আপনার তার পাওনা, যেটা তার প্রাপ্য তাকে সেটা দেবেন। আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্ট যতটুকু সম্ভব পরিবর্তন করে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসার জন্য, সেই জন্য আমি আপনাদের সবাই সহযোগিতা চাই। কর্মক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান শ্রম মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। ভোলায় নিখোঁজের 4 দিন পর ছাত্রদল নেত্রী সুকন্যা আক্তার ইশপিতার মরদেহ উদ্ধার হলেও তার মৃত্যু রহস্য নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এদিকে ছাত্রদল নেত্রীর মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সহকর্মী ছোটন সাহার তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান।
ভোলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী সুকন্যা আক্তার ইপসিতা। কলেজ শাখা ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। গত ১৭ জুন ভোলা থেকে কর্ণফুলী ৪ লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তবে গভীর রাতে হঠাৎ করে লঞ্চের ৩য় তলা থেকে ঝাঁপ দেন তিনি। ঘটনার ৪ দিন পর ২১ জুন লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মানসিক যন্ত্রণায় ভুগছিলেন কিনা জানেন না সহপাঠী কিংবা তার মা বাবা। প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তারপরে কি হয়েছে বা কেন ও লঞ্চে থেকে ঝাঁপ দিয়েছে আমি এই সম্বন্ধে আমার কিচ্ছু জানি না। কে বা কারা বা কি জন্য আমি সম্বন্ধে কিচ্ছু জানি না। যে বা যাহারা এটার সাথে জড়িত আছে, আমার মেয়েকে যারা যদি কেউ এইভাবে হত্যা করে থাকে, আমি অবশ্যই তার বিচার চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চান সহপাঠীরা। আমাদের এটা একটাই দাবি যে সঠিক বিচার যেন হয়, প্রশাসন যেন সঠিক বিচার নেয়, সঠিকভাবে তথ্য উদ্ঘাটন করে। সত্যিটা আসলে জানাটা অনেক দরকার, কারণ এরকম যাতে আমাদের সাথে যাতে আর কোনোদিন না হয়। তবে মৃত্যুর 2 দিন আগে ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন ইপসিতা। তবে কি কোনো ষড়যন্ত্র, ধর্ষণ নাকি আত্মহত্যা করেন এই ছাত্রী, তার রহস্য উদ্ঘাটন হয়নি। তবে পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। আমাদের যে প্রাথমিক যে অনুসন্ধান সেটা আমরা অব্যাহত রেখেছি এবং তদন্ত সাপেক্ষে যদি আমরা তেমন কোনো কিছু পাই তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কলেজ শাখা ছাত্রদল নেত্রীর মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদকের স্বর্গরাজ্য খ্যাত সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা দিয়ে প্রতিদিন ভারত থেকে দেশে ঢুকছে কোটি কোটি টাকার মাদক, যা বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রশাসনের অভিযানে বিভিন্ন সময় মাদকের চালান সহ বহনকারীরা ধরা পড়লেও মূল হোতারা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদকের কালো আগ্রাসনে হুমকির মুখে পড়ছে যুব সমাজ। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। জল ও স্থল মিলে ভারতের সাথে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার 51 কিলোমিটার সীমান্ত সংযোগ রয়েছে, যার মধ্যে 10 কিলোমিটারই অরক্ষিত। এই অরক্ষিত সীমান্ত দিয়েই প্রতিরাতে ভারত থেকে দেশে ঢুকছে কোটি টাকার ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক, যা বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে। মাল আসে যখন ইন্ডিয়ান বিএসএফ যখন আজাম দেয়, এখন বিএসএফ এর একটা চেঞ্জ হয়, বিএসএফ ওপি চেঞ্জ হয়, সেই টাইমটাই মাল পার করে বর্ডার দিয়ে। প্রশাসন আছে বিধায় এরা সাহায্য পাচ্ছে। প্রশাসন যদি বাধা দেয়, তাদের তো ক্ষমতা নাই যে সেই জিনিসটা পারাপার করে 2 নম্বর জিনিসটা পার করে আরেক জায়গায় দেওয়ার। প্রশাসনের অভিযানে বিভিন্ন সময় মাদকের কিছু চালান সহ চুক্তিভিত্তিক বহনকারীরা ধরা পড়লেও এর মূল হোতারা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে ঝুঁকির মধ্যে পড়ছে দেশ, বিপদগামী হচ্ছে যুব সমাজ। এর জন্য প্রশাসনের ভূমিকাকেই দুষছেন সাধারণ মানুষ। মাদকের এমন আগ্রাসনের লাগাম টানতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাই তারা। আপনার ভারতে থেকে তারকাটার মাধ্যমে, তারকাটার উপর দিয়া মাল 2 নম্বর ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, বাবা ফেলাই দেয় উপর থেকে। হাতের নাগালেই তারা মাদকটা পাচ্ছে এবং এটা পেয়ে কি হচ্ছে, সামাজিকভাবে ব্যক্তিগত ব্যক্তির থেকে সমাজের দিক দিয়ে আর কি এটার ইফেক্টটা পড়ছে। হ্যাঁ, তবে সীমান্ত দিয়ে প্রতিরাতে কোটি টাকার মাদক ঢুকলেও পুলিশ বলছে দেশে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানেই রয়েছেন তারা। আমাদের প্রতিদিনের নিয়মিত কার্যক্রমের মধ্যে পুলিশি চেকপোস্ট রয়েছে। চেকপোস্টের মাধ্যমে আমরা সীমান্তবর্তী এলাকা থেকে যাতে কোনো মাদক দ্রব্য অত্র অঞ্চলে বা অত্র অঞ্চলের বাইরে না যেতে পারে, সেই জন্য আমরা সবসময়ের জন্য চেকপোস্টের করে থাকি। মাদক নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বৃদ্ধি সহ মাদকের সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে পারলেই কমবে মাদকের ভয়াবহতা, এমনটিই মনে করেন সচেতন নাগরিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। খাগড়াছড়ির রামগড় উপজেলার মাহবুবনগর এলাকায় একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে অন্তত 9 জন যাত্রী আহত হয়েছেন। সকালে শান্তি পরিবহনের বাসটি ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। এ সময় গুরুতর আহত 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, বাসটি রামগড় জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় পৌঁছালে চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরেই পালিয়ে গেছেন বাসটির চালক।
5:15 থেকে ড্রাইভার ঘুমেছিল, পরে নিয়ন্ত্রণ হারায় খাদে পড়ে যায় আর কি। আমার বাসাটা এখানে বিকট আওয়াজ হলো, হওয়ার লগে লগে আমি বাড়ি থেকে দৌড়ে আসছি, আসে দেখি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে থামাতে গিয়ে ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন এক পুলিশ সদস্য। এতে তার ডান পা থেতলে যায়। পরে হাসপাতালে নিলে কেটে ফেলতে হয় পায়ের অর্ধেক। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। পুলিশের একটি অস্থায়ী তল্লাশি চৌকিতে কক্সবাজার থেকে লোহাগাড়ার দিকে আসা দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। সামনের মোটরসাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পেছনের মোটরসাইকেলটি প্রথমে মহাসড়কের পশ্চিম পাশে থামে, পরে সুযোগ বুঝে হঠাৎ দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত এক পুলিশ সদস্য পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। এ সময় দুই আরোহী সহ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তার ডান পা চট্টগ্রামগামী ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা এ ঘটনার 57 সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ জানায়, আহত পুলিশ সদস্য আলাউদ্দিন লোহাগাড়া থানার দায়িত্বরত কনস্টেবল। তার বাড়ি নোয়াখালী জেলায়। ট্রাকের নিচে চাপা পড়ে ওই পুলিশ সদস্যের ডান পা থেতলে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সকালবেলা আমরা একটা মাদকের তথ্য পেয়েছি মোটরসাইকেল যোগে। পরে একটা গাড়ি সিগন্যালে থেমেছে, পাশাপাশি আরেকটা ট্রাকও থেমে যাচ্ছিল। তখনই মোটরসাইকেলটা তাৎক্ষণিক আবার বেপরোয়া গতিতে টান দিছিল। পুলিশ সদস্যরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সদস্যের একজন ডান পাশে থাকার কারণে ট্রাকের গতি কম থাকলেও ট্রাকটি চলছিল, যার কারণে ডান পা তার চাকার নিচে পড়ে যায়, পিষ্ট হয়। তো এটা নিয়ে মামলা হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী, ট্রাক চালক, তার সহকারী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। মোটরসাইকেল ও ট্রাক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় কোটি টাকা। বিভিন্ন প্রলোভনে এলাকার সহজ সরল খেটে খাওয়া নারীদের টার্গেট করে তাদের কাছ থেকে এই টাকা আত্মসাৎ করেন তারা। টাকা উদ্ধারে থানায় অভিযোগ দায়ের করলেও ভুক্তভোগীরা পাননি কোনো সমাধান। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এম এ নজরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। গাজীপুর মহানগরের গাছা থানার পূর্ব কমলেশ্বর এলাকায় মনি বিউটি পার্লার নামে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে প্রতারণার জাল বিছান পপি চাম্বু ও তার স্বামী অম্বর সাংমা। পার্লারে যাতায়াতের সুযোগ নিয়ে স্থানীয় নারীদের টার্গেট করেন তারা। নিজেদের বিশ্বাসযোগ্য করতে তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে পপি ও তার স্বামী। এক পর্যায়ে ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে আকর্ষণীয় মুনাফা দেওয়ার লোভ দেখানো হয়। প্রলোভনে পড়ে এলাকার অনেক নারী বিভিন্ন উপায়ে লাখ লাখ টাকা বিনিয়োগ করেন। অর্ধশতাধিক নারীর প্রায় 85 লাখ টাকা আত্মসাৎ করে গেল এপ্রিল মাসে পালিয়ে যায় পপি ও তার স্বামী। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যবসায় লাভের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই দম্পতি। প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করে টাকা উদ্ধারে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। ব্যবসার খাতিরে আমি ওনাকে 7 লক্ষ টাকা দিয়েছিলাম। বলছিল যে পার্লারের শেয়ার দিবে, কিন্তু শেয়ার আর সে ডিসেম্বর মাসে আমাকে দেয় নাই। না দেওয়ার ফলে সে রমজানের ঈদের পরে সে 25 তারিখে আত্মগোপনে সে চলে গেছে। 30 জনের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু আমরা কারোটা কেউ জানতাম না। আমার কাছ থেকে টাকা নিচ্ছে আপনার 11,20,000 টোটাল। আমার কাছ থেকে, আমার ভাইয়ের কাছ থেকে আরো হাওলাত নিচ্ছে, আরো 2-3 লাখ মিলায় 7-8 লাখ টাকা ওর কাছে আমি পাবো বলে নিছে। উনি ব্যবসা করবো, ব্যবসা থেকে কিছু বেনিফিট আমাদের দিবে। পুলিশ বলছে, এই ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে থানায় অভিযোগ পাওয়া গেছে। তবে তাদের আদালতে মামলা দায়ের করে সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা ওই যে পক্ষকে, যেহেতু সবার কাছে চেক আছে, আমরা কোর্টে যাওয়ার পরামর্শ দিচ্ছি, আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে থানায় পাওয়া যায়নি। তবে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন তিনিও। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচবাড়ি ও চালিতাবাড়ি গ্রামে দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৮ জন। সোমবার সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে দুই গ্রামে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। প্রায় 4 ঘন্টার অভিযানে দেশীয় অস্ত্র, হাতবোমা, একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয় এবং আটক করা হয় 4 জনকে। পুলিশ জানিয়েছে, পাঁচবাড়িয়ার একলাউদ্দিন গ্রুপের সঙ্গে চালিতাবাড়ির একটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই জেরেই সোমবার মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। আপাতত এলাকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে। এই অভিযানে আমরা একটা বাড়ি থেকে দেশীয় কিছু অস্ত্র পেয়েছি, এগুলো আমরা জব্দ করেছি। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে 2 জন আহত আছে, এরকম তারা জিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। ওরা 2 পক্ষ যেন আমাদেরকে লিখিত কোনো কমপ্লেন করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।